হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ নিয়ে। ঠিক আছে, তো ভারত ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, ঠিক আছে, এবং এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল বা এই যুদ্ধের গুরুত্ব কি নেই তা নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। ঠিক আছে, এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, প্রথমেই বললাম যে আলোচনার বিষয় কি তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, তো দেখো এই যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তো এই ক্ষেত্রে বলা যায় যে এখানে 1992 আছে, এটা হবে 1192। ঠিক আছে, তো 1192 খ্রিস্টাব্দে এই যুদ্ধ কি হয়েছিল, সংগঠিত হয়েছিল। তো বলা হয়েছে যে 1192 খ্রিস্টাব্দে দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা, ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহান ও তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো এই যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো এই ক্ষেত্রে বলা যায় যে 1192 খ্রিস্টাব্দে দিল্লির যে রাজা ছিলেন, ঠিক আছে, দিল্লি বা আজমিরের যে রাজা ছিলেন তিনি ছিলেন চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তো এই পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে 1192 খ্রিস্টাব্দে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধকে কি বলা হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। ঠিক আছে, এবং এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল? তো দেখো, এক্ষেত্রে বলা যায় যে এই যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত ও নিহত হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। তো দেখো, প্রথমতম বলা যায় যে এই যুদ্ধকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কেন বলা হয়, প্রথম যুদ্ধ কেন বলা হয় না? তো দেখো, 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু সেই যুদ্ধে কি হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। এবং এর পরের বছরই অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে পুনরায় তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে এই যুদ্ধকে কি বলা হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। তো এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিল মোহাম্মদ ঘুরি। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল এবং পরাজিত হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে, তো পৃথ্বীরাজ চৌহান যেহেতু পরাজিত হয়ে যায় সেহেতু ভারতের ইতিহাস বা তৎকালীন সময়ে ভারতের যে রাজনৈতিক অবস্থা তা একেবারে পুরোপুরিভাবে পরিবর্তন ঘটে। সুতরাং ভারত ইতিহাসে কিন্তু এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। তো এবারে আমরা এই যুদ্ধের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো দেখো, বলা হয়েছে যে ভারত ইতিহাসে তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, যেমন দেখো বলা যায় যে এই যুদ্ধের অন্যতম প্রথম গুরুত্ব হলো যে এই যুদ্ধ অতিবাহিত হওয়ার পর ভারতের অভ্যন্তরে তুর্কি আধিপত্য স্থাপিত হয়। ঠিক আছে, তুর্কি আধিপত্য স্থাপিত হয় কেননা মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জয়লাভ করেছিল, তিনি একজন বিদেশী ছিলেন, তো বহিরাগত দেশ থেকে এসে তিনি দিল্লির রাজাকে পরাজিত করেন, যার ফলে তুর্কিদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তারপর বলা হয়েছে দ্বিতীয়তম গুরুত্বের ক্ষেত্রে বলা হয়েছে যে এই যুদ্ধে রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজিত হওয়ার ফলে উত্তর ভারতের রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ে। ঠিক আছে, এতদিন ধরে যে প্রশাসনিক ব্যবস্থা ছিল তা বা বলা যায় যে রাজনৈতিক অবস্থা ছিল, মোহাম্মদ ঘুরির পরাজয়ের মাধ্যমে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে এবং সেখানে এক নতুন রাজবংশের শাসন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, সুতরাং বলা হয়েছে যে রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। এছাড়া তৃতীয়তম গুরুত্বের ক্ষেত্রে বলা হয়েছে যে এই সময় তুর্কিদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো শক্তি অবশিষ্ট না থাকার কারণে ভারতে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তো তৎকালীন সময়েও ভারতে বহু রাজা ছিল। ঠিক আছে, কিন্তু তাদের পক্ষে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধ করার বা তারা মোহাম্মদ ঘুরিকে পরাজিত করার মতো সামর্থ্য ছিল না, যার ফলে তার যে আধিপত্য অর্থাৎ মোহাম্মদ ঘুরির আধিপত্য এবং তার হাত ধরে ভারতে কি হয়? মুসলমান সাম্রাজ্য
প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়, ঠিক আছে। এবং দেখো পরিশেষে বলা যায় যে 1206 খ্রিস্টাব্দ থেকে দিল্লিকে কেন্দ্র করে উত্তর ভারতে সুলতানি শাসন শুরু হয়। তো এই যুদ্ধের জন্যই পরবর্তীকালে 1206 খ্রিস্টাব্দ থেকে কি হয়, ভারতে এক নতুন যুগ শুরু হয়, বা বলা যায় যে সুলতানি সাম্রাজ্যের শাসন শুরু হয়, যা হলো ভারত ইতিহাসের এক অন্যতম নতুন যুগ, ঠিক আছে। সুতরাং বলা যায় যে এই যুদ্ধের ফলে পরবর্তীকালে ভারতে মুসলমান সাম্রাজ্যের পথ প্রশস্ত হয়েছিল, এবং মুসলমান সাম্রাজ্য হিসেবে সুলতানি হচ্ছে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা খবর দিয়ে রাখি যে আমাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইট আছে, বা বলা যায় যে আমাদের নিজস্ব অ্যাপ আছে, যে অ্যাপটার নাম হলো কি পিস্টিকল, ঠিক আছে, পিস্টিকল, ঠিক আছে। তো তোমরা আমাদের অ্যাপটাকে ভিজিট করে আমাদের বিভিন্ন কোর্সগুলো পারচেস করতে পারো। তো স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।